রাজ্য বাজেট পেশ হলো আজকে এবং আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বেকার ভাতা, আশা কর্মীদের জন্য যে মাসিক যে তাদের ভাতা, সমস্ত কিছুই বৃদ্ধি পেল। কিন্তু উল্টো দিকে বিরোধীদের তরফ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে এই বাজেট নাকি একেবারে দিশাহীন। কি বলবেন? ছোটবেলায় গরুর রচনা পড়ে গেলে পরে যদি শ্মশানের রচনাও আসতো, তাও অনেকে গরুর রচনা লিখে আসতো যে শ্মশানের পাশে পাশে গরু চড়ছে এই বলে। এখন বাজেট ছোটবেলা থেকেই দেখে আসছি, যবে থেকে কেন্দ্রীয় বাজেট হোক রাজ্য বাজেট বেরোয়, যারা বাজেটের বিপক্ষে থাকে তারা বলে দিশাহীন বাজেট, আশাহীন বাজেট। আর যারা বাজেটের পক্ষে থাকে তারা বলে মানুষের বাজেট, হ্যাঁ, প্রো পিপলস বাজেট। এখন এর বাইরে যদি কিছু কথা হয় সেটা হচ্ছে বাজেট নিয়ে মূল কথা, কারণ এগুলো হচ্ছে চেনা গত মুখস্থ কথা। বিরোধীরা সেই পথেই হেঁটেছে, নতুন কোনো ক্যাটাগরিক্যাল সমালোচনাও করতে পারেনি, ক্যাটাগরিক্যাল কোনো গঠনমূলক প্রস্তাবও সরকারের কাছে দিতে পারেনি। রাজ্যে বাজেট ২০১১ সালের পরবর্তী সময় থেকে একটা ভিন্নতর মাত্রা নিয়ে এসছেন। অর্থমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার প্রথমে যাকে বেছে নিয়েছিলেন, ভুলে গেলে চলবে না তার অর্থনীতিতে শিক্ষাগত যোগ্যতা বা অর্থনীতিতে তার ব্যুৎপত্তি দেশের অর্থনীতিবিদদের মধ্যে প্রথম ৫ জনের মধ্যে একজন। এবারেরও বাজেটের মধ্যে অর্থনৈতিক উপদেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অমিত মিত্র, আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক আন্দোলন সংগ্রাম জীবন অভিজ্ঞতা থেকে যেভাবে যে ইমপ্লিমেন্টেশন গুলো করেছেন, আমার মনে হয় প্রতিটাই বাংলাকে কার্যত অর্থনৈতিক অগ্রগতির পথে শুধু এগিয়ে দিয়েছে বলবো না, বাংলার সামাজিক পরিকাঠামো তৈরিতে এবং অর্থনৈতিক গ্রোথে মানে ইনক্লুসিভ গ্রোথের প্রশ্নে বাংলাকে আরো শক্তিশালী করেছে। কেন বলছি? আমি খুব সংক্ষেপে ৩টে পয়েন্ট বলব। প্রথম, যে এই বাজেটে কার্যত সামাজিক পরিকাঠামো বা সামাজিক সুরক্ষা যে প্রকল্পের স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পর থেকে চালু হয়েছে, করেছেন তিনি, সেই প্রকল্পে প্রতিটাতেই প্রায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। ফলে যে ভলিউমে এই ইনক্লুসিভ গ্রোথের কাজ হতো, যেভাবে মানুষ পরিষেবা পেতেন, যত মানুষ যত হারে পরিষেবা পেতেন, এই পরিষেবার বহর এবং আয়তন দুই বৃদ্ধি পেয়েছে এই বাজেটের ফলে। দুই, এই বাজেটের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই বাজেটে আরো বেশি মানুষ সরাসরি সরকারি পরিষেবার আওতাভুক্ত হয়েছেন। তো আপনি যুবসাথী প্রকল্পের কথা বলছিলেন, এছাড়াও আরো দু একটা প্রকল্প আছে, ট্যুরিজম সার্কিটেও কিছু ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। ফলে বাজেট আমার মনে হয় যে আরো বেশি সংখ্যক মানুষকে সরাসরি সরকারি ছাতার তলায় নিয়ে এসে সরাসরি সরকারি পরিষেবার আওতায় আরো অন্তর্ভুক্তি করেছে, অর্থাৎ এই বাজেট ইনক্লুসিভও বটে। এবং তিন, যে এই বাজেট আমি মনে করি যে একটা ভারসাম্যের বাজেট। একদিকে যেমন এই বাজেটে নতুন নতুন অনেক ব্যয় বরাদ্দের ঘোষণা হয়েছে, তেমনি ভাবে এই বাজেটে মূলত আমি তো পুরোটা পড়ার এখনো সময় পাইনি, মানে সকাল থেকে এই তোমাদেরটা নিয়ে ৪ নম্বর সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছি, প্লাস ফোন কল ইত্যাদি, এবং বাজেট তার সাথে সাথে সংবাদ মাধ্যমে যতটুকু জানা যাচ্ছে কিছুটা পড়েছি। পুরো বাজেটটা আমি পড়লে আরো বলতে পারবো। এখন অব্দি আমি যা দেখেছি, বিশেষত পর্যটন ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে বারুইপুরে কালচারাল সিটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে একাধিক ট্যুরিজম সাইটের কথা ঘোষণা করেছে, বিভিন্ন মন্দির, মাজার থান, মসজিদ, সেগুলোর ক্ষেত্রেও একটা বিউটিফিকেশনের কাজ সরকার করবে। ফলে আমি বলছি যে ৩ নম্বর ভারসাম্যের বাজেট এই কারণে বললাম যে একদিকে তো এই ব্যয় বরাদ্দ বৃদ্ধি, সামাজিক প্রকল্পে প্রতিটা ক্ষেত্রে ডিএও ৪% বেড়েছে, খুব খুশির কথা। এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বেড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সরকারের আয়ের রাস্তা সেটাকে সুগম করতে, সেটাকে আরো বড় করতে, এই পর্যটন ক্ষেত্র এবং সাংস্কৃতিক ক্ষেত্র এবং বিভিন্ন মাইক্রো যে ইকোনমিক ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রেও কিন্তু সরকার চিন্তা ভাবনা করেছে এবং সেখানে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছে, যাতে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে সরকারের আয়টাও বাড়ে। ফলে আমি তাই বলছি যে এখানে একাধারে বাজেট হয়েছে, সামাজিক সুরক্ষার প্রশ্নে আরো বেশি সংখ্যক মানুষকে আওতাভুক্ত করেছে। দুই, প্রতিটা সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, ফলে তার আয়তন, ভলিউম, গুরুত্ব, পরিমাণ সেটা বেড়েছে। এবং তিন, এই বাজেট ভারসাম্যের বাজেট, শুধু ব্যয় করে দিলাম, হাতে টাকা আছে খরচা করে দিলাম, উড়নচণ্ডী খরচে স্বামীর মতো বাড়ি, তা নয়। এই বাজেট একাধারে যেমন স্বামী হয়ে মানে স্বামীর মতো, বা আমাদের আমি বলতে পারি যে একাধারে যেরকম শিবের মতো, হ্যাঁ, যে এই বাজেট যেরকম সংহার করেছে, মানে এই দুর্বৃত্তায়নকে, দুর্নীতির প্রশ্নকে, বা মানুষের দারিদ্র্যকে একদিকে সংহার করেছে বা দারিদ্র সীমার উপরে মানুষকে নিয়ে আসতে সুবিধে করেছে, আবার অন্যদিকে এই বাজেট কিন্তু সরকারি আয়ের রাস্তারও অনেক জায়গায় খুলে দিয়েছে, এবং সেটা বাংলার সংস্কৃতি বা বাংলার ট্যুরিজম পর্যটন সেটাকে মাথায় রেখে। তাহলে সব মিলিয়ে বাজেট ভারসাম্যের বাজেট। এই বাজেট মানুষের
পক্ষের বাজেট, এবং এই বাজেটের ফলে বেশি মানুষ সরকারি সুবিধের আওতাভুক্ত হবেন, সুবিধে পাবেন, এটাই আমরা আশা করছি। ঠিক আপনি যেমনটা বললেন যে বেকারদের জন্য কর্মসংস্থানও হয়েছে, কিন্তু এক্ষেত্রে এই যে কটাক্ষ না, বিলের যে বিষয় কর্মসংস্থান হয়েছে আমি বলছি না, কিন্তু বেকাররা যেন কর্মসংস্থান করতে পারে পারে। তার জন্য মাধ্যমিক পাশের পর বা মাধ্যমিকের পর একাধিক শর্ত সাপেক্ষে সেই বেকারদের একটা আমি বলবো এটা ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, অর্থনৈতিক সহায়তা প্রদান করছে সরকার। এবং একটা ওয়েলফেয়ার স্টেট, একটা জনকল্যাণকামী রাষ্ট্রের তো এটাই কাজ করা উচিত। এমন নয় যে বেকারদের গিয়ে কি পরীক্ষা পে চর্চা বলে বক্তৃতা দিলে কি তার কোনো সুবিধা হবে? হ্যাঁ, শুকনো মানে উইদাউট জল কি চিড়ে ভিজবে? ভিজবে না তো। ফলে চিড়ে শুকনো কথায় তো চিড়ে ভেজে না, শুকনো কথা নন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে তিনি যারা আর্দ্র হৃদয় দিয়ে ভাবতে এই বাজেটকে ভাবতে হবে, শুধু শুকনো মস্তিষ্ক দিয়ে ভাবলে চলবে না। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বেকারদের সাথে মুখ্যমন্ত্রী মিথ্যাচারিতা করছেন, কিভাবে? এটা বেকার তো ভাতা দিয়ে তাদের সাথে মিথ্যাচারিতা করা হচ্ছে এই সেটা তো সরকার। বেকাররা বুঝে নেবে। মিথ্যাচারিতা করলে বেকাররা তৃণমূলকে ভোট দেবে না। শুভেন্দু অধিকারী এত বাগাড়ম্বর করার তো এর মধ্যে কোনো দরকার নেই। তিনি না অর্থনীতি বোঝেন, না বেকারদের সঙ্গে কানেক্টেড। তার বাড়িতে সবাই বেকার, তাই সবাই রাজনীতি করে। রাজনীতি বাদে ওদের কোনো প্রফেশন নেই। আপনি ভেবে দেখুন, কেউ ওদের বাড়িতে ডাক্তার, উকিল, একটা কম্পাউন্ডারও নয়। সবাই হয় রাজনীতি করে, শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করেই করে। তিনি বড় নেতা, দক্ষ নেতা, সংগঠক, তাকে কেন্দ্র করেই করে। আগে তার বাবাকে কেন্দ্র করে তিনি করতেন। এই হচ্ছে তো পারিবারিক প্রফেশন। ফলে রাজনীতি করা খারাপ নয়, রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন, নরেন্দ্র মোদীও করেন, অমিত শাহও করেন। কিন্তু এমন নয় যে তার বাড়ির সকলে শুধু তাই করেন। ফলে আমি বলছি যে, এবং তার আমি বলছি এইসব নিয়ে কথা বলার আগে আমার মনে হয় যে ভোটের পরীক্ষা তো সফল হতে হবে। আপনি ধরুন এই সংবাদ মাধ্যমে কাজ করেন, আপনি ধরুন ক্রিকেট ভালো খেলেন, তাতে আপনার হাউস কি করবে আপনাকে রেখে? শুভেন্দু অধিকারী হয়তো খুব ভালো বলেন, হয়তো তাকে দেখতে নাদুস নুদুস, আমি বডি শেম করতে চাই না, কিন্তু তাকে তো রাজনীতি যখন করছেন, ফুল টাইম পলিটিশিয়ান, তাকে তো ভোটে রেজাল্ট দিতে হবে, নাহলে তাকে বিজেপি পুষে রেখে কি করবে? ভোটে তিনি একটার পর একটা হারছেন। 2026 পরীক্ষা, সেই নিয়ে ভাবুন। কি একটা কথা বলে দিলেন যে বেকাররা বাজেটে খুশি নয়, কি মুখ্যমন্ত্রী বিরোধিতা করছে। কোথায় বিরোধিতা করে না তো কেউ। বেকাররা, বেকার সব জায়গায় আছে। বেকার কথাটাকে একটা অপমানসূচক গালাগালের পর্যায়ে নিয়ে যাওয়াটা আমি সমর্থন করি না। বেকারই বা এই কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ, সমস্যা, সেটা এই শ্রম এবং প্রযুক্তি যখন প্রতিদিন বদলাচ্ছে, শ্রমনীতি বদলাচ্ছে, শ্রম কাঠামো বদলাচ্ছে। আজকে গিগ ইকোনমি তার যুগ। আজকে যে আপনারা ছোট ছোট পোর্টাল সেখানে কাজ করেন, তাহলে আপনাদের শ্রমের নীতিটা কি হবে, এই বিষয়ে কি সরাসরি সংবিধানে কিছু আছে? আছে না, এটা আলোচনা মানে নেই এখনো, এটা আলোচনা সাপেক্ষ। এই যে জোম্যাটোতে যারা কাজ করে, ডেলিভারি যারা কাজ করে, তাদেরকে আমরা কোন ক্ষেত্রে ফেলবো, সংগঠিত না অসংগঠিত? এই প্রশ্ন নিয়ে সারা বিশ্ব এখন ভাবছে। ফলে শ্রমের নীতি ক্রমশ বদলাচ্ছে, প্রযুক্তি, এআই চলে এসছে। ফলে সেখানে ছাঁটাই হবে কতটা, কোন অনুপাতে, সেখানে কিরকম প্রশিক্ষিত, কোন স্কিলের ডেভেলপমেন্টে আমি লোককে রাখবো। ফলে কর্মসংস্থান গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সমস্যা, শুধু পশ্চিমবঙ্গে নয়। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে দায়িত্ব আছে, এবং একটা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরাও চাই যে এখানে কর্মসংস্থান আরো হার বাড়ুক, বড় বড় শিল্পায়ন হোক, ভারী শিল্প না হলেও অন্তত ছোট শিল্পের একটা মানে ইকোনমিক করিডোর তৈরি হোক, একটা অর্থনীতির একটা সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হোক। সেটা তৈরি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা আছে, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি জেলে গেছেন। আমরা মানে ধিক্কার জানিয়েছি, সব পক্ষ ধিক্কার জানিয়েছি, এতে কোনো অসুবিধে নেই, মানে এতে কোনো দ্বিমত নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাতেও আত্মবিশ্বাসী, আমরা এটাও ভরসা রাখি যে এই সমস্যা, এই সীমাবদ্ধতা, এটাকে অতিক্রম করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নন। কারণ অন্য কেউ তো কি করছে উত্তরপ্রদেশে, কি করছে আসামে, ত্রিপুরায় আমরা দেখেছি, জানি। ফলে সেই তুলনাটাও তো করে দেখতে হবে। আমরা আমাদের আড়াল করছি না, কিন্তু আমরা সামনে এসে বলছি যে সমস্যা থাকতে পারে, দেয়ার মে বি প্রবলেম, বাট সলিউশন অফ দ্য প্রবলেম ইজ উইথ মমতা ব্যানার্জি। দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ইজ মমতা ব্যানার্জি। ফলে তার সাথেই সমাধান আছে, তিনিই নিজে সমাধান। ফলে সেই সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টাকে, এই কথাটাকে বাংলার মানুষ বিশ্বাস করে, এটা 2026-এ আরো একবার প্রমাণ হয়ে যাবে।